আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক কিছুক্ষণ পর থাকছেন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশ্বজুড়ে শুল্ক বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক চেয়ারম্যানের আশঙ্কা। সুদের হার কমাতে প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান। সম্পর্ক উন্নয়নে বাংলাদেশকে দেখার ভঙ্গি ভারতকে বদলাতে হবে মনে করেন সাবেক কূটনীতিকরা। কাঠামোগত পরিবর্তন মেনে নেয়ার তাগিদ। ঢাকার বায়ুর মান উন্নয়নে কমিটি করবে সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। ময়লার ভাগাড় পোড়ানো যাবে না বলে ঘোষণা। এবং প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ফিরছেন রাজধানীবাসী। সড়ক, রেল ও নৌপথে স্বস্তির যাত্রায় যাত্রীদের সন্তোষ। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। কুড়িগ্রামে সময়নিষ্ঠা উন্নয়ন বিষয়ে সেমিনারের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। বাংলাদেশ সহ বিশ্ব জুড়ে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানো নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস জরুরি বৈঠক ডেকেছেন। প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে। এতে শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের থাকার কথা রয়েছে। প্রিয় দর্শক, এ নিয়ে জানতে যাচ্ছি সহকর্মী চকর মালিথার কাছে, যিনি যমুনার সামনে আছেন। নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। চকর, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। চকর, যমুনায় যে বৈঠকটা শুরু হতে যাচ্ছে, জরুরি বৈঠক, সে বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, যদি আমাদেরকে একটু জানান। সাইদুর রহমান, এখানে যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আমি এবং অন্যান্য প্রায় সব গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত আছেন। আপনি যেটা বলছিলেন যে এখানে যে কিছুক্ষণের মধ্যেই মার্কিন শুল্ক বিষয় নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। কিছুক্ষণ আগে আমাদের সাথে সংবাদকর্মীদের সাথে কথা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাহেব। উনি জানালেন যে গত রাতে প্রধান উপদেষ্টা থাইল্যান্ড থেকে ফিরেই এই বিষয় নিয়ে সংশ্লিষ্ট সবার সাথেই ওভার টেলিফোনে কথা বলেছেন এবং কথা বলার পরে আজকে সকালে বিডার নির্বাহী চেয়ারম্যান আজকে বাংলাদেশের এই সংশ্লিষ্ট লোকজন এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে দিনভর প্রায় 3 ঘন্টা ব্যাপী একটা জরুরি বৈঠক করেন। সেই বৈঠকের কিছু সিদ্ধান্ত সরকারের উপদেষ্টা এবং অন্যান্য সংশ্লিষ্ট সবাইকে নিয়ে আজকে ঠিক সন্ধ্যা 7:30টার সময় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি জরুরি সভা ডেকেছেন। এই সভায় সরকারের উপদেষ্টা, সংশ্লিষ্ট উপদেষ্টারা এবং সংশ্লিষ্ট যারা তারা থাকবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব যেটি বললেন যে এই মিটিংয়ের ফলে একটি ইতিবাচক সিদ্ধান্তই হবে এবং তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশ থেকে রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্র সহ অন্যান্য দেশে বাড়বে, বই কমবে না। সরকার এমন সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্তের ফলে বাংলাদেশ থেকে রপ্তানি আরও বাড়বে এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে কিভাবে অ্যাপ্রোচ করা যায়, মূলত আজকে সেই বৈঠকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সন্ধ্যা 7:30টায় বৈঠক শুরু হবে এবং
বৈঠক শেষে আবার আমাদের সাথে সরকারের সংশ্লিষ্ট কেউ একজন হয়তো আমাদের সাথে কথা বলবেন। সেই বৈঠকের সিদ্ধান্তগুলো আমরা পরবর্তী সময়ে জানানোর চেষ্টা করব। সাইদুর রহমান। চকর, অনেক ধন্যবাদ আপনাকে যমুনা থেকে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠকের বিস্তারিত জানানোর জন্য। প্রিয় দর্শক, এবারে দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেরেমি পাওয়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, সুদের হার কমানো এখনই ভালো সময়। তাই রাজনীতি খেলা বন্ধ করে জেরেমি পাওয়েলকে সুদের হার কমাতে বলেছেন তিনি। তবে এ বিষয়ে সরাসরি মন্তব্য না করে দেশটির গভর্নর বলেছেন, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে শুল্ক বৃদ্ধিতে আবারও মূল্যস্ফীতি বাড়তে পারে আর কমতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধি। রিপোর্টে আরও জানাচ্ছেন রিজভী নওয়াজ। বুধবার বিশ্বের প্রায় সব দেশের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টাপাল্টি শুল্ক বসানোর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে প্রায় 50 বছর পর নাগরিকদের ওপর করের বোঝা কমবে এবং দেশটি আবারও সম্পদশালী হবে বলে আশার কথা জানিয়েছেন তিনি। বাণিজ্য যুদ্ধ ঘোষণার পর শুক্রবার মায়ামিতে গলফ কোর্সে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গভর্নর জেরেমি পাওয়েলকে কড়া ভাষায় সুদের হার নিয়ে রাজনীতি বন্ধের নির্দেশ দেন তিনি। এ নিয়ে সরাসরি কিছু না বললেও আপাতত সুদের হার কমানোর বিষয়টি যে তার চিন্তায় নেই তা বুঝিয়ে দিয়েছেন জেরেমি পাওয়েল। ভার্জিনিয়ার আর্লিংটনে এক অনুষ্ঠানে মূল্যস্ফীতি এবং প্রবৃদ্ধি নিয়ে নিজের শঙ্কার কথা জানান তিনি। আপাতত যে পূর্বাভাস পাচ্ছি তাতে বোঝা যায় আমরা খানিকটা উচ্চ মূল্যস্ফীতি এবং বেকারত্বের সংখ্যার দিকে যাচ্ছি। এরকম অনিশ্চয়তার মধ্যে এটা বলা যায় যে শুল্ক বৃদ্ধির প্রভাব ধারণার চেয়ে বেশি সময় ধরে থাকতে পারে। শক্তিশালী অর্থনৈতিক অবস্থায় শ্রমিক সহজেই কাজ পায়, মূল্যস্ফীতি কম থাকে। এটা খুবই সত্য যে উচ্চ মূল্যস্ফীতি এবং কাজের কম সুযোগ যে কোনো সমাজে মানুষকে কষ্টকর অবস্থায় নিয়ে যায়। পাওয়েল বলেন, ট্রাম্প প্রশাসন বাণিজ্য, অভিবাসন এবং রাজস্ব নীতিতে বড় পরিবর্তন আনছে। এগুলো নিয়ে মন্তব্য করা তার কাজ নয়। আমরা অর্থনীতির গতি প্রকৃতি বিশ্লেষণ করে এমনভাবে মুদ্রানীতি নিব যাতে আমাদের করণীয় দুটি কাজ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টির কাজগুলো করতে পারি। আর একবারে দাম বৃদ্ধি যেন মূল্যস্ফীতি উস্কে দেওয়ার মতো অবস্থায় স্থির না হয় তা নিশ্চিত করব। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি 2.22% আর সুদের হার 4.3%। মূল্যস্ফীতি 2% মধ্যে আনতে করণীয় সব করার কথা জানান ফেড চেয়ারম্যান জেরেমি পাওয়েল। রিজভী নওয়াজ, চ্যানেল আই। প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে দেখার ভঙ্গি পাল্টে ফেলতে হবে বলে ভারতকে এমনই মনে করেন সাবেক কূটনীতিক হুমায়ুন কবির। সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন মেনে নেওয়ার তাগিদও দেন তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠককে ইতিবাচক উল্লেখ করে তিনি বলেন, সদিচ্ছা থাকলে এখন দুদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে। দেখুন পান্থ রহমানের রিপোর্টটি। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠকের আগ্রহ জানিয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা। চিঠির উত্তর না এলেও নানা জল্পনা কল্পনা শেষে সেই বৈঠক হল আঞ্চলিক জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে। দুই শীর্ষ নেতার বৈঠকে দুদেশের সাম্প্রতিক সম্পর্ক, সংকট আর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। কেমন হলো বৈঠক? উত্তরে আশাবাদ জানালেন এই কূটনীতিক। অন্তর্বর্তী সরকারের প্রধানের সাথে মিটিং করলেন, তখন তার অর্থ হচ্ছে আপনি স্বীকার করে নিলেন যে তার সাথে আপনার কাজ করার সুযোগ আছে, আপনি কাজ করতে আগ্রহী। তো কাজেই এখন আর যে প্রতিবন্ধকতা, তারা মানসিক প্রতিবন্ধকতা তারা তৈরি করেছিল, সেখান থেকে তারা সরে এসছে। এটাকে ইতিবাচক বলে। শেখ হাসিনা একটা উপাদান তো বটেই। এখন ভারত বাংলাদেশ সম্পর্কে একটা সম্পর্কের একটা বিষয়, তো সেই বিষয়টাতে অন্তর্বর্তীকালীন সরকারের একটা অবস্থান আছে, বাংলাদেশের মানুষের একটা প্রত্যাশা আছে, আইনি প্রক্রিয়ার একটা প্রত্যাশা আছে, সেই কথাটাই তারা বলেছেন। দুদেশই তাদের অবস্থান, শঙ্কা আর স্পষ্ট বক্তব্য তুলে ধরেছে বলে মনে করেন তিনি। ভারত গত 15 বছরে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশকে যেভাবে দেখেছে, তাকে এখন একটু ভিন্ন দৃষ্টিতে দেখতে হবে বাংলাদেশকে। বাংলাদেশের অভ্যন্তরীণ কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এসেছে। নূতন প্রজন্ম, নূতন চিন্তা এবং নূতন একটা প্রক্রিয়াও বাংলাদেশে চলমান। তো কাজেই সেই জায়গাতে ভারত যদি এটাকে গ্রহণ করে নেয় খুশি মনে,
তাহলে আমি মনে করি যে সম্পর্ক স্বাভাবিক হওয়াটা গতি লাভ করে। আমরাও চাই বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ হিসেবে টিকে থাকুক, আমরাও চাই বাংলাদেশ একটা উদারনৈতিক রাষ্ট্র হিসেবে থাকুক, আমরাও চাই বাংলাদেশ একটা মুক্ত সকলের সাথে সংযুক্ত রাষ্ট্র থাকুক। ভিসা প্রক্রিয়া চালু, যান চলাচল এবং বাণিজ্য সম্পর্ক গতিশীল করার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক হতে পারে বলে মনে করেন কূটনীতিক হুমায়ুন কবির। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। ঢাকার বায়ুর মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে কমিটি করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মাতুয়ালে স্যানিটারি ল্যান্ডফিল এলাকা পরিদর্শন করে তিনি বলেন, এখন থেকে ময়লার ভাগাড় পোড়ানো যাবে না। বর্ষা মৌসুমে সামনে রেখে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। দেখুন সৈয়দ অদিতের রিপোর্টে। দূর থেকে দেখে পাহাড় মনে হলেও এটি রাজধানীর মাতুয়াইলের ময়লার ভাগাড়। ময়লার কোনো কোনো স্তূপ 50 থেকে 60 ফিট উঁচু। দিনের পর দিন এই স্থানে ঢাকার একটি বড় অংশের ময়লা পড়ানোর কারণে আশেপাশে এলাকার বাতাস বিষাক্ত হয়ে উঠেছে। 181 একর আয়তনের এই ভাগাড়টির কারণে আশেপাশে এলাকার মানুষের বেঁচে থাকাই যেন দায়। পরিবেশ দূষণ রোধে মাতুয়াইলের ভাগাড় অন্যত্র সরানোর দাবি স্থানীয়দের। তারা এখানে যারা দায়িত্বে আছে তারা কেউ দায়িত্বটা নিতে চায় না, তারা কেউ আমাদের সমস্যাটা ওইভাবে শুনতে চায় না। তারা সমস্যা না শুনলে আমাদের সমাধানটা করবে কিভাবে? শাহরিয়ার স্টিল মিল, ওখানে জহির স্টিল মিল মেইন রোডের পাশাপাশি আর অনেক আপনার ইন্ডাস্ট্রি রয়েছে। এগুলোর যে কালো সীসা ধোঁয়া এমন ভাবে নির্গত হয়, মানে বাচ্চা তো বের করা দূরের কথা, আমরা যারা মোটামুটি বয়োজ্যেষ্ঠ হয়েছি তারাও বের হতে পারি না। যখন দিনের বেলা ছাড়ে আমরা ভাত রান্না খাইতে পারি না রুলিং মিলের জন্য, গ্যাসগুলির তারা টাইনা লয়ে জায়গা। গ্যাসেরটা দেখবেন যে ওরে কয় কিলোমিটার দিছে, কয় কিলো জ্বালা। ময়লার ভাগাড় আর পোড়ানো যাবে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। ব্যাটারি পড়িয়ে যদি সীসা কেউ বের করার চেষ্টা করেন, আপনারা দেখেছেন আমরা কিভাবে অভিযান করেছি, আপনারা আমাদেরকে জানাবেন। আসলে কখনো তো আইনের শাস্তির মুখোমুখি কেউ পড়ে না, এই সবাই মনে করে আচ্ছা কয়দিন করবো, তারপর আবার এটা আমরা করতে দেব না। আমাদের দুর্ভোগ যতটা কমাতে পারি আমরা আন্তরিকভাবে ওটা আগে বলেছি যে কালকে খুললেই আমরা নোটিশটা দিয়ে দেবো, নোটিশটা রেডি আছে। রাজধানীর পরিবেশ দূষণ রোধে ঢাকার 2 সিটি কর্পোরেশন একসাথে কাজ করবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক। স্থানীয় ওয়েস্টের ব্যবসাটাকে স্থানীয় রাজনীতিবিদরা একটি টাকার ইনকামের জায়গায় তৈরি করেছে এবং যে কারণে আমরা লক্ষ্য করি এটা নিয়ে একটা বড় রাজনীতি হয় এবং খুব প্রেসার গ্রুপ তৈরি হয়েছে। উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এটা আর্মির সাথে কথা বলছি, সেনা কল্যাণ এটা দায়িত্ব নিতে পারেন কিনা, এবং দক্ষিণ সিটি কর্পোরেশনও আমরা বসবো। আমরা এটাকে একটি অনলাইন মনিটরিং এর মধ্যে আমরা নিব 2 সিটি কর্পোরেশন, এবং অনলাইন মনিটরিং এর সাথে সাথে এটাকে আমরা কিভাবে আরো ডিসিপ্লিনে আনা যায় সেই কাজটি আমরা করব। স্বাস্থ্য সুরক্ষায় ময়লা পড়ানো বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। ঈদের টানা 9 দিনের ছুটি শেষ দিন আজ। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন নগরবাসী। তবে সড়কেও নেই চিরাচরিত যানজট, রেলে নেই শিডিউল বিপর্যয়, লঞ্চ চলাচলও স্বাভাবিক। ভোগান্তি না থাকায় স্বস্তিতে ফিরছেন নগরবাসী। ওবায়দুল রশিদের রিপোর্ট। ঈদের ছুটি শেষে রোববার খুলছে অফিস। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকামুখী যাত্রীদের নিয়ে বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাস আসছে রাজধানীতে। তাই রাজধানীর প্রবেশ মুখগুলোতে যানবাহনের চাপ গত কয়েকদিনের চেয়ে কিছুটা বেশি। তবে সেই চাপ অন্যবারের মতো নয়। রাস্তা মোটামুটি ক্লিয়ার ছিল, যানজট মোটামুটি চাপ তেমন একটা ছিল না। রাস্তাঘাটে যানজটগুলো ছিল না, মানে মোটামুটি স্মুথলি আসা গেছে আর কি। আগে যে হ্যাসেলগুলো ছিল সেই হ্যাসেলগুলো ছিল না। আন্তনগর ট্রেনগুলোতে নেই যাত্রীদের উপচে পড়া ভিড়। রংপুর এক্সপ্রেস ছাড়া সবগুলো আন্তনগর ট্রেন চলছে নির্ধারিত সময়ে। ভালোভাবেই আসলাম, রংপুর থেকে আসলাম। এবার অনেক ভালো মতোই আমরা আসতে পারছি। আগের বারে যত সমস্যা হয়, ভোগান্তি হয়, এবার আমাদের কোনো ভোগান্তি হয় না। এবার মাশাআল্লাহ মোটামুটি ভালোই, আসা যাওয়াতে কোনো সমস্যা হয় নাই। যাত্রীদের চাপ মোটামুটি আছে, এখনো যাত্রীদের চাপ আছে। এবার মোটামুটি ভালো আছে, না খুব কোনো কষ্ট না, খুব একটা ভোগান্তি হয়নি। বরিশাল, ভোলা ও চাঁদপুর অঞ্চলের যাত্রীদের নিয়ে সদরঘাট টার্মিনালে আসছে লঞ্চ। তবে এখানেও নেই যাত্রীদের চাপ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। এবারের ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনা আহত হয়ে রেকর্ড সংখ্যক মানুষ ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পঙ্গু পুনর্বাসন কেন্দ্র নিটোরে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগই মোটরসাইকেল দুর্ঘটনায় আহত।
কর্তৃপক্ষ জানিয়েছে 31শে মার্চ থেকে 3রা এপ্রিল 4 দিনে নিটোরে চিকিৎসা নিতে গেছেন 1100 বেশি রোগীর চাপ সামলাতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন নিটোর কর্তৃপক্ষ। বাকিটা জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। প্রতি বছরই ঈদ যাত্রায় দুর্ঘটনার ঘটনা ঘটে। ঈদের আগে শেষ কর্মদিবস ছিল 27 মার্চ। 28 মার্চ শুক্রবার থেকে 4 এপ্রিল শুক্রবার পর্যন্ত 8 দিনে সড়ক দুর্ঘটনায় আহত প্রায় 1500 জন চিকিৎসার জন্য আসেন ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পঙ্গু পুনর্বাসন কেন্দ্র নিটোরে। তাদের মধ্যে 1128 জনই আসেন 31 মার্চ থেকে 3রা এপ্রিল এই 4 দিনে। রোগীর অবস্থা হচ্ছে হাঁটুর নিচে, এইটা হচ্ছে 2 ভাগ হয়ে গেছে। 5টা নাকি অ্যাক্সিডেন্ট করেছে, আমরা ফোনে জানতে পারলাম আর কি। আমি সতর্ক ছিলাম, আরেকজন আসে লাগিয়ে দিয়েছে, মারি দিয়েছে। মুমূর্ষু অবস্থায় 271 জনের জরুরি অস্ত্রোপচারের পর 343 জনকে ভর্তি করা হয়। আজকে আমরা সকাল থেকে অ্যারাউন্ড আপনার 60-70 তো আমরা অলরেডি অ্যাটেন্ড করেছি, আরও তো পুরো দিন আছে আমাদের। তো চিকিৎসকরা বলছেন এবারের সড়ক দুর্ঘটনার মধ্যে মোটরসাইকেল জনিত দুর্ঘটনা সবচেয়ে বেশি। এর জন্য তরুণদের বেপরোয়া চালনাকেই দায়ী করলেন। যতটুকু পিকচার আমার স্মরণে আসে সেই তুলনায় এবার একটু বেশি এসেছে। এটা মেবি অ্যাক্সিডেন্টের পরিমাণ হয়তোবা বেশি। তরুণ প্রজন্ম সহ যারা গাড়ি চালান, মোটরসাইকেল বা সিএনজি সহ সতর্ক হওয়া প্রয়োজন। যারা গাড়ি নিজেরা চালান কিংবা ড্রাইভার, তাদেরকে অনুরোধ করব যে একটি সাধারণ কথা, যে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। নিটোর কর্তৃপক্ষ জানিয়েছে জরুরি সময়ে চালকিত 6টি ওটির পাশাপাশি শনিবার থেকে 28টি ওটির কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। সড়ক দুর্ঘটনায় আসা রোগীর চাপ সামলাতে এবং ভর্তির সুযোগ করে দিতে পুরনো রোগীদের দ্রুত অস্ত্রোপচার ও ছুটি দেয়া হচ্ছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, রাষ্ট্রের অন্যতম অঙ্গ হিসেবে বিচার বিভাগ নিজেদের সংস্কার কর্মসূচি নিজেরাই নির্ধারণ, বাস্তবায়নের ক্ষমতা এবং কর্তৃত্ব গ্রহণ করেছে। বিচার বিভাগের স্বাধীনতা ও কাজের দক্ষতা বাড়াতে রংপুরে UNDP আয়োজিত আঞ্চলিক সেমিনারে তিনি বলেন, বিচারিক সংস্কার শুধু বিভিন্ন খাতভিত্তিক সংস্কারের স্থায়িত্বের মূল চাবিকাঠি নয়, এটি নিজেই সংস্কার শব্দের প্রতীক হয়ে উঠেছে। বিচার বিভাগ ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের কাছাকাছি এসেছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এ সুযোগ নষ্ট হলে বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা এবং প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারক জাফর আহমেদের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। সেমিনারে রংপুর বিভাগের বিচারক এবং পাবলিক প্রসিকিউটররা অংশ নেন। একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা কখনো ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের লক্ষ্যের এতটা কাছাকাছি আসিনি। যদি এই সুযোগ কোনোভাবে নষ্ট হয়, তবে তা বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা এবং প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে। তাই আমার বার্তা পরিষ্কার, আপনারা সকলে দায়িত্ব নিন। আমি আশা করি এই বার্তা সমানভাবে সারা দেশে শক্তিশালীভাবে প্রতিধ্বনিত হবে। সৈয়দ রেফাত আহমেদ প্রধান বিচারপতি কথা বলছিলেন। প্রতিবারের মতো এবারও বাংলা নতুন বছর বরণে চ্যানেল আই সুরের ধারা বর্ষবরণ অনুষ্ঠান হবে। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে হচ্ছে এবারের আয়োজন। 13 এপ্রিল সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত চৈত্র সংক্রান্তি 1431 উদযাপন করা হবে। আর 14 এপ্রিল সকাল 6টা শুরু হবে বর্ষবরণের আয়োজন, চলবে সকাল 9টা পর্যন্ত। চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানে সুরের ধারার শিল্পীদের পরিবেশনার পাশাপাশি ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করবেন। এবারে আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয় মন্ত্রণালয় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। চ্যানেল আই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। শনিবার বিকেলে রবীন্দ্র সরোবর পরিদর্শন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সে সময় ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, চ্যানেল আই ও সুরের ধারার প্রতিনিধিরা। নববর্ষ, বাংলা নববর্ষ, চাকমা নববর্ষ, গারো, মারমা আর যত ভিন্ন জাতিগোষ্ঠী আছেন, তাদের সবার নতুন বছর এবং চৈত্র সংক্রান্তি আমরা জাতীয়ভাবে উদযাপন করছি। এই উদযাপনের অংশ হিসাবে ঢাকা সহ সারা দেশে নানা রকমের অনুষ্ঠান হচ্ছে।
আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এত বড় ইনক্লুসিভ অনুষ্ঠান এর আগে কখনো হয়েছে, এবং আমরা মনে করি এর মধ্য দিয়ে আমরা পুরো বাংলাদেশটাকেই ওন করতে চাই এবং বাংলাদেশ সব বৈচিত্র্য নিয়ে বাংলাদেশ। সো এর অংশ হিসাবে ধানমন্ডিতে এবার চ্যানেল আই সুরের ধারা যে চৈত্র সংক্রান্তি এবং নববর্ষের গানের অনুষ্ঠান করে, এটা ট্র্যাডিশনালি তারা করতো চিনমতি সম্মেলন কেন্দ্রে এবং কখনো লালমাটিয়া কলেজে। এবার হবে হচ্ছে রবীন্দ্র সরোবরে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের সহযোগিতায় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এখানে হবে এবং এটা ধানমন্ডিবাসীর নাইবারহুড ফেস্টিভ্যালে পরিণত হবে। মোস্তফা সরোয়ার ফারুক এই সংস্কৃতি উপদেষ্টার কথা বলছিলেন। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। বিরতির পর ফিরে এলাম আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের মতো ধর্মীয় ও সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর আর কোথাও নেই। মাফ করবেন। নারায়ণগঞ্জের নাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহা অষ্টমী শান উৎসব পরিদর্শন করে তিনি বলেন, দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কোনো ভেদাভেদ নেই, এখানে সবাই বাংলাদেশি। সে সময় আরও ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি আওলাদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার সহ অনেকে। শান উৎসবে পূর্ণার্থীদের নিরাপত্তায় পুলিশ, র্যাব ও সেনা সদস্য মোতায়েন করা হয়। এছাড়া কুড়িগ্রামের চিলমারি ব্রহ্মপুত্র নদেও অষ্টমী স্নান হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তার বেষ্টনীর মধ্যে লাখো পুণ্যার্থীর ভিড়ে মুখর হয়ে ওঠে ব্রহ্মপুত্র নদ। এখানকার সম্প্রদায় সম্প্রীতি সব সময় আছে, বাংলাদেশের মতো এত সম্প্রদায় সম্প্রীতি কোথাও নাই। এখানকার যত সম্প্রদায় সম্প্রীতি আছে আপনি অন্যান্য আশেপাশে দেখেন কিভাবে কি ঘটে। আমাদের দেখেন এখানে আমাদের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব ভাই বোনেরা কিন্তু একসাথে আসছে। আধিপত্য বিস্তার নিয়ে শরীয়তপুরের জাজিরা থানার বিলাসপুরে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। শনিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় 200-রও বেশি হাতবোমার বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সাথে র্যাব এবং সেনাবাহিনী যৌথভাবে টহল দিচ্ছে। আহতদের মধ্যে 4 জনকে ঢাকায় পাঠানো হয়েছে, অন্য আহতরা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। প্রায় আমরা 15 জনকে আমরা এখন পর্যন্ত চিকিৎসা সেবা দিয়েছি। এর মধ্যে 2 জনকে ঢাকায় রেফার করা হয়েছে, তাদের ইনজুরির পরিমাণ বেশি ছিল। আর বাকিদেরকে কিছু অ্যাডমিশন দেওয়া হয়েছে, আর বাকিদেরকে প্রপার ট্রিটমেন্ট দিয়ে আমরা চিকিৎসা সেবা দিয়েছি। ভারতের লোকসভার পর রাজ্যসভায় ওয়াকফ সংশোধনী বিল পাশের প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ হয়েছে। কলকাতা, চেন্নাই এবং আহমেদাবাদ সহ বিভিন্ন শহরে জাতীয় পতাকা হাতে নিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন হাজারো মানুষ। ওয়াকফ সংশোধনী মানছেন না বলে স্লোগান দেন তারা। বিলকে বিতর্কিত উল্লেখ করে তা প্রত্যাহার করার দাবি জানান তারা। ওয়াকফ বিল পাশের প্রতিবাদে ক্ষমতাসীন এনডিএ জোটের শরিক দল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ থেকে পদত্যাগ করেছেন নদীম আক্তার সহ দলটির শীর্ষস্থানীয় 5 মুসলিম নেতা। বিল পাশের বিরুদ্ধে শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদন করেছে বিরোধী দল কংগ্রেস। তারা এই বিলকে মুসলিমদের মৌলিক অধিকার লঙ্ঘনকারী ও বৈষম্যমূলক বলে অভিহিত করেছেন। প্রিয় দর্শক, এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বিনোদনের দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের মুক্তি পেল ছায়া। সিনেমাটিতে উঠে এসেছে জীবন সংগ্রামের গল্প। দুঃখ কষ্টের মেলবন্ধনে নির্মিত সিনেমায় অভিনয় করেছেন শবনম বুলবি, আসিফ নূর, সিমরিন লুবাবা সহ অনেকে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ওয়াজির আলী সুমন। ঈদের দিন থেকে আইস্ক্রিনে প্রদর্শন হচ্ছে সিনেমাটি। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ।
কুড়িগ্রামের ভ্রুঙ্গামারীতে সময়নিষ্ঠা এবং উন্নয়ন বিষয়ে সম্মেলন হয়েছে। ভ্রুঙ্গামারী নেহালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের আয়োজন করে সামাজিক সংগঠন অ্যাডভান্স ডেভেলপমেন্ট এবং ভ্রুঙ্গামারী উন্নয়ন সোসাইটি। সম্মেলনে অংশ নেন উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। প্রধান আলোচক ছিলেন কবি এবং সাংবাদিক অধ্যাপক আব্দুল হাই শিকদার। এছাড়াও আলোচনা করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শওকত আলী, TMSS এর নির্বাহী পরিচালক ডক্টর হোসনে আরা বেগম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় SM হলের প্রভোস্ট ডক্টর আব্দুল্লাহ আল মামুন। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে সম্প্রতি খোল পেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় কৃষি এবং মাছের ঘেরের ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়ে গেছে আধা পাকা ধান, ক্ষেতের সবজি, ভেসে গেছে ঘেরের বাগদা চিংড়ি সহ অন্যান্য প্রজাতির সাদা মাছ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বঙ্গোপসাগরের সুনীল অর্থনীতি সম্ভাবনা কাজে লাগাতে ২৬টি সেক্টর শনাক্ত করেছে সরকার। সমুদ্রের পরিবেশ প্রতিবেশ ঠিক রেখে সুনীল অর্থনীতির জন্য গবেষণা এবং বিনিয়োগ বাড়ানো এবং সংশ্লিষ্ট সব মহলে সমন্বিত অংশগ্রহণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রিয় দর্শক, এখন দেখবেন পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। থাইল্যান্ড এবং ভারতে চলতি সপ্তাহে চালের দাম কমেছে। ব্যবসায়ীরা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ এবং চালের অতিরিক্ত সরবরাহ দাম কমার কারণ। এতে চলতি সপ্তাহে থাইল্যান্ডে ৫% খুদযুক্ত চালের দাম টন প্রতি $৩৯৫ থেকে $৪০০, যা ২০২২ সালের জানুয়ারি পর সর্বনিম্ন। আর ভারতে চলতি সপ্তাহে ৫% খুদযুক্ত সেদ্ধ চাল টন প্রতি $৩৯২ থেকে $৪০০ বিক্রি হয়েছে, যা গত ২২ মাসের মধ্যে সর্বনিম্ন। বাজার বিশ্লেষকরা বলছেন শুল্কের কারণে দাম বেড়ে যাওয়ায় মার্কিন আমদানিকারকরা এ দেশগুলো থেকে চাল কিনতে চাইছেন না। রফতানি চাহিদা কমে যাওয়ায় সরবরাহ বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছে একটু পরে আরো খবর নিয়ে। বিরতির পর ফিরে এলাম চ্যানেলের সংবাদে আরো খবর নিয়ে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। পুরান ঢাকার প্রতিটি অলিগলির আছে আলাদা গল্প, আছে জীবনের আলাদা অর্থ। প্রতিটি ভবন যেন ইতিহাসের অবশিষ্টাংশ হয়ে দাঁড়িয়ে আছে। হারিয়ে যাওয়া ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে পুরনো ঢাকায় আয়োজন করা হয় হেরিটেজ ট্যুরের। ঘুরে ঘুরে সব বয়সী ভ্রমণ পিপাসু দেখেছেন সেখানকার ঐতিহ্য, মানুষের জীবন ও জীবিকার নানা চিত্র। প্রিয় দর্শক, বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মাজারুল হক মান্না। ঢাকা মহানগরীর আদি অঞ্চল বলা হয়ে থাকে পুরনো ঢাকাকে। আয়তনে ছোট হলেও এই এলাকা যেন ধরে রেখেছে এক রাজ্য পরিমাণ ইতিহাস, যার গোড়াপত্তন হয় আনুমানিক ৭০০ খ্রিস্টাব্দে এবং রাজধানী হিসেবে প্রতিষ্ঠা পায় ১৬০৮ খ্রিস্টাব্দে। এক সময়ের সুপরিকল্পিত, সুন্দর ও ছিমছাম এই অঞ্চল সময়ের বিবর্তনে হয়ে গেছে ঘিঞ্জি এলাকা। হারিয়ে যাওয়া ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে সেভ দ্য হেরিটেজেস অব বাংলাদেশ পুরনো ঢাকায় আয়োজন করে ১০০তম ট্যুরের। মানুষের মধ্যে এক ধরনের আমরা তৈরি করতে পারছি বলে আমার কাছে মনে হয়। মানুষ উৎসাহ নিচ্ছে, এগুলি পর্যটনের দেখতে যাচ্ছে এবং তারা এগুলি রক্ষণাবেক্ষণেরও অনেক সময় সহায়তা করছে। পুরনো ঢাকার অলিগলিতে হেঁটে পর্যটকরাও দেখেছেন ছড়িয়ে ছিটিয়ে থাকা লালকুঠি, রূপলাল হাউস সহ নানা স্থাপনা। এই ভবনটি ফরাজগঞ্জের এই সড়কের সবচেয়ে নান্দনিক ভবন। আপনি যদি এই ভবনে দেখেন, তারা অন্দরমহলে যাওয়ার জন্য ওই র্যাম্পওয়ে বা এলিভেটেড ওয়াকওয়ে দিয়ে তারা তাদের বাড়িতে যেত। এটা অনিন্দ্য সুন্দর একটি ভবন, কিন্তু বর্তমানে এটি একটি কাঠের ফার্নিচারের কারখানায় পরিণত হয়েছে। অত্যন্ত জমিদারের বাড়ি, তারপর মসজিদ, মন্দির সব কিছুই দেখছি এবং ওদের কারুকার্য অদ্ভুত সুন্দর, যেটা এখন দেখা যায় না। কিন্তু এগুলো রক্ষণাবেক্ষণের কোনো
সরকারের পক্ষ থেকে করা হচ্ছে না। স্থাপনার প্রতিষ্ঠাতা জানতে পারলাম, তারপর ওদের ঐতিহ্য, ওদের লাইফস্টাইল সম্বন্ধে জানতে পারলাম। অযত্ন, অবহেলা ও অব্যবস্থাপনায় হারিয়ে যাচ্ছে এগুলোর মর্যাদা, হয়ে উঠছে ধ্বংসপ্রায়। ভ্রমণ পিপাসুরা আশা করছেন পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে আবারও ফিরে আসবে পুরনো ঢাকার পুরনো ঐতিহ্য। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি নিয়ে জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা, যোগ দিয়েছেন শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিশ্বজুড়ে শুল্ক বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক চেয়ারম্যানের আশঙ্কা, সুদের হার কমাতে প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান। সম্পর্ক উন্নয়নে বাংলাদেশকে দেখার ভঙ্গি ভারতকে বদলাতে হবে মনে করেন সাবেক কূটনীতিকরা, কাঠামোগত পরিবর্তন মেনে নেয়ার তাগিদ। ঢাকার বায়ুর মান উন্নয়নে কমিটি করবে সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। ময়লার ভাগাড় পোড়ানো যাবে না বলে ঘোষণা। এবং প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ফিরেছেন রাজধানীবাসী, সড়ক, রেল ও নৌপথে স্বস্তির যাত্রায় যাত্রীদের সন্তোষ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।